1971 সালের মার্চ মাস, ঢাকার এক গভীর রাত। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক দরজায় কড়া নাড়ার শব্দে ঘুম ভাঙলেন। রাত প্রায় 2টো। তিনি দরজা খুলতেই দেখলেন কয়েকজন সশস্ত্র লোক দাঁড়িয়ে আছে। কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়েই তাকে বলা হলো, চলুন, কিছু প্রশ্ন আছে। তিনি আর কখনো ফিরে আসেননি। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, যে মানুষগুলো তাকে নিতে এসেছিল তারা তার নাম, ঠিকানা, এমনকি তার গত কয়েকদিনের প্রতিটি পদক্ষেপ পর্যন্ত জানত। কিভাবে? কে তাদের এই তথ্য দিয়েছিল? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে 1971 সালের এক ভয়ঙ্কর বাস্তবতায়। একটি গোপন নজরদারি নেটওয়ার্ক, যা শুধু কয়েকজন মানুষকে নয়, বরং পুরো একটি জাতিকে টার্গেট করেছিল। এটি শুধুই একটি যুদ্ধের গল্প নয়, এটি তথ্যের ভুল ব্যবহার, গোয়েন্দা ব্যর্থতা এবং পরিকল্পিত দমনপীড়নের গল্প। 1970 সালের নির্বাচন। পূর্ব পাকিস্তানের মানুষ তাদের ভোট দিয়ে স্পষ্ট বার্তা দিয়েছিল, তারা নিজেদের অধিকার চায়। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এটি ছিল গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের একটি পরিষ্কার সুযোগ। কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী এই ফলাফল মেনে নিতে চায়নি। ক্ষমতা হস্তান্তর বিলম্বিত করা হয়। ঢাকায় শুরু হয় অসহযোগ আন্দোলন। মানুষ রাস্তায় নামে, প্রতিদিন সভা, প্রতিদিন স্লোগান, এবং এই পুরো পরিস্থিতির ওপর নজর রাখছিল পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স। আইএসআই শুধু সাধারণ তথ্য সংগ্রহ করছিল না, তারা ঢাকার প্রতিটি গুরুত্বপূর্ণ ব্যক্তিকে পর্যবেক্ষণে রেখেছিল। রাজনৈতিক নেতা, ছাত্র নেতা, শিক্ষক, সাংবাদিক, এমনকি সাধারণ কর্মীরাও ছিল তাদের নজরে। কে কোথায় যাচ্ছে, কার সাথে দেখা করছে, কি আলোচনা করছে, সবকিছুই গোপনে নথিভুক্ত হচ্ছিল। ঢাকার বিভিন্ন এলাকায় ছড়িয়েছিল তাদের ইনফরমার নেটওয়ার্ক। চা দোকান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, অফিস, প্রতিটি জায়গা থেকেই তথ্য আসছিল। কিন্তু এখানেই ঘটে যায় সবচেয়ে বড় ভুল। এই তথ্যগুলো সঠিকভাবে বিশ্লেষণ করা হয়নি। যেখানে বোঝা উচিত ছিল একটি জাতি স্বাধীনতার জন্য প্রস্তুত হচ্ছে, সেখানে রিপোর্টে বলা হচ্ছিল সামান্য রাজনৈতিক অস্থিরতা, নিয়ন্ত্রণযোগ্য পরিস্থিতি। এই ভুল ব্যাখ্যা ধীরে ধীরে একটি বিপর্যয়ের দিকে নিয়ে যায়। 1971 সালের মার্চ মাসের মাঝামাঝি ঢাকার পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। অসহযোগ আন্দোলনের কারণে কার্যত প্রশাসন অচল। মানুষের আনুগত্য চলে গেছে কেন্দ্রীয় সরকারের বাইরে। এমনকি অনেক সরকারি কর্মকর্তা গোপনে বাঙালি নেতৃত্বের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠেন। এই পরিবর্তনগুলো আইএসআই-এর নজরে ছিল, কিন্তু তারা বিশ্বাস করছিল সামরিক শক্তি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব। এই ভুল বিশ্বাসই ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। 25 মার্চ 1971। রাত নামার সাথে সাথে ঢাকায় নেমে আসে অস্বাভাবিক নীরবতা। মানুষ বুঝতে পারছিল কিছু একটা ঘটতে যাচ্ছে, কিন্তু কেউ জানত না কি ভয়াবহতা অপেক্ষা করছে সামনে। হঠাৎ করে শুরু হয় অপারেশন সার্চলাইট। ট্যাঙ্ক ঢুকে পড়ে রাস্তায়, মেশিনগানের শব্দে কেঁপে ওঠে শহর। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা, প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে আক্রমণ শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল প্রধান টার্গেটগুলোর একটি, কারণ আইএসআই-এর রিপোর্ট অনুযায়ী এই জায়গাটিই ছিল আন্দোলনের মস্তিষ্ক। ছাত্ররা সংগঠিত হচ্ছিল, রাজনৈতিক সচেতনতা ছড়িয়ে দিচ্ছিল, তাই তাদের দমন করাই ছিল প্রথম লক্ষ্য। রাতে সেনারা হলে হলে ঢুকে পড়ে, ঘুমন্ত ছাত্রদের টেনে বের করা হয়, অনেকে কিছু বুঝে ওঠার আগেই গুলিবিদ্ধ হয়। এই ঘটনাটি ইতিহাসে পরিচিত ঢাকা ইউনিভার্সিটি ম্যাসাকার। এই হত্যাকাণ্ড শুধু একটি সামরিক অভিযান ছিল না, এটি ছিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টার্গেট নির্বাচন। অর্থাৎ কে বিপজ্জনক, কে প্রভাবশালী, এসব তথ্য আগে থেকেই সংগ্রহ করা ছিল। এখানেই প্রশ্ন ওঠে, যদি আইএসআই এত কিছু জানত, তাহলে কেন তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেনি? উত্তরটা জটিল। একদিকে ছিল ভুল বিশ্লেষণ, অন্যদিকে ছিল রাজনৈতিক সিদ্ধান্ত। গোয়েন্দা তথ্যগুলোকে এমনভাবে উপস্থাপন করা হয়েছিল যাতে মনে হয় পরিস্থিতি সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব। এই ভুল ধারণা থেকেই নেওয়া হয় কঠোর সামরিক পদক্ষেপ। পরবর্তী কয়েক মাসে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। গ্রাম থেকে শহর, সব জায়গায় ছড়িয়ে পড়ে সহিংসতা। লাখ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়।
অনেকেই সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেয়। এই পুরো পরিস্থিতির মধ্যেও আইএসআই তাদের নজরদারি চালিয়ে যাচ্ছিল। তারা রাজনৈতিক নেতাদের গতিবিধি পর্যবেক্ষণ করছিল। কোথায় মুক্তিযোদ্ধারা সংঘটিত হচ্ছে, কোথায় প্রতিরোধ গড়ে উঠছে, এসব তথ্য সংগ্রহ করা হচ্ছিল নিয়মিত। কিন্তু এই তথ্যগুলো আবারও ব্যবহার করা হয় দমন পীড়নের জন্য। যুদ্ধের শেষ দিকে যখন পরাজয় প্রায় নিশ্চিত, তখন নেওয়া হয় আরও একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত: বুদ্ধিজীবীদের নির্মূল করার পরিকল্পনা। আইএসআই এবং সামরিক গোয়েন্দারা জানত একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার মেধাবী মানুষদের ওপর। তাই তারা তৈরি করে একটি তালিকা: শিক্ষক, ডাক্তার, সাংবাদিক, যারা সমাজকে নেতৃত্ব দিতে পারে, তাদের নাম এক একে তালিকাভুক্ত করা হয়। 14 ডিসেম্বর 1971 ঢাকার বিভিন্ন এলাকা থেকে বুদ্ধিজীবীদের তুলে নিয়ে যাওয়া হয়। তাদের চোখ বেঁধে অজানা স্থানে নিয়ে যাওয়া হয়। পরদিন তাদের মৃতদেহ পাওয়া যায়। এই ঘটনাটি ইতিহাসে পরিচিত 1971 কিলিং অফ বেঙ্গলি ইন্টেলেকচুয়ালস। এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড, এবং এই পরিকল্পনার পেছনে ছিল গোয়েন্দা তথ্য। অর্থাৎ নজরদারি শুধু পর্যবেক্ষণে সীমাবদ্ধ ছিল না, এটি পরিণত হয়েছিল মৃত্যুর তালিকায়। এই পুরো ঘটনাগুলো আমাদের একটি কঠিন সত্যের সামনে দাঁড় করায়: গোয়েন্দা তথ্য যা একটি দেশকে রক্ষা করতে পারে, সেই তথ্যই যদি ভুলভাবে ব্যবহার করা হয়, তাহলে তা ধ্বংসের কারণ হতে পারে। 1971 সালের মুক্তিযুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ ছিল না, এটি ছিল তথ্যের যুদ্ধ, বিশ্বাসের যুদ্ধ এবং অস্তিত্বের যুদ্ধ। ঢাকার সেই প্রথম সতর্কবার্তা যা গুরুত্ব পায়নি, হয়তো সেটিই ছিল শেষ সুযোগ। কিন্তু যখন সেই সুযোগ হারিয়ে গেল, তখন ইতিহাস আর থেমে থাকেনি। লাখো মানুষের জীবন, একটি জাতির ভবিষ্যৎ, সবকিছু জড়িয়ে গেল সেই ভুল সিদ্ধান্তের সাথে। আজও প্রশ্ন রয়ে গেছে, যদি সেই তথ্যগুলো সঠিকভাবে বিশ্লেষণ করা হতো, যদি সিদ্ধান্তগুলো ভিন্ন হতো, তাহলে কি ইতিহাস অন্যরকম হতে পারত? উত্তর আমরা জানি না, কিন্তু আমরা জানি 1971 আমাদের শিখিয়েছে সত্যকে উপেক্ষা করা সবচেয়ে বড় বিপদ। আর সেই কারণেই ঢাকার সেই রাত আজও ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সতর্কবার্তা হয়ে রয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। সবাইকে জানাই ঈদ মুবারক। আপনারা যদি এই রকম 2D অ্যানিমেশন ডকুমেন্টারি ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরপর কোন টপিক নিয়ে ভিডিও বানাবো অবশ্যই কমেন্টে বলবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।